আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমার ভয়েসটা কি সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা? আহ একটু বলেন দেখি আমাকে, আমার ভয়েসটা কি ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা, একটু কাজে লাগান। একটু মাইক্রোফোন অন করে কথা বলো তো, ভয়েস শুনতে পাচ্ছ কিনা? জি ভাই, শোনা যেতেছে ভালো করে। ভয়েস শুনতে পাচ্ছ? ওকে। হ্যাঁ ভাই, ক্লিয়ার শোনা যাইতেছে। ওকে। দাও। আচ্ছা। আহ, জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, বুঝছি, আমি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ এটা আমি বুঝছি, ঠিক আছে, যাই হোক। তো যাই হোক, আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের মাইক্রোফোনটাকে আজকে একটু মিউট করে রাখতে হবে। তো আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব, আমরা আমাদের প্রত্যেকের মাইক্রোফোনটাকে, আচ্ছা আমি মিউট করে দিচ্ছি, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। তো তোমরা যদি কোনো প্রশ্ন করতে চাও তাহলে মাইক্রোফোন অন করে প্রশ্ন করতে হবে। সেই জন্য আমরা হ্যান্ড রেজ বাটনে চাপ দিব। হ্যান্ড রেজ বাটনে চাপ দিলেই আমরা প্রশ্ন করতে পারবো। সো এইটা হচ্ছে মূলত আজকে থেকে শুরু হতে যাওয়া সুপার রিভিশন ব্যাচ, মানে যেটাকে আমরা এসআরবি বলছি। এসআরবি ব্যাচের আজকে হচ্ছে প্রথম লেকচার। তো আমাদের টার্গেটটা হচ্ছে মূলত আমরা আগামী 30 ঘন্টা ব্যাপী আহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা মানবিকে পরীক্ষা দিবে, বি ইউনিটে যারা পরীক্ষা দিবে, শুধু তাদের জন্যই মূলত এসআরবি ব্যাচটা। সো এটা কমার্সের জন্য না, এটা শুধু মানবিকের শিক্ষার্থীদের জন্য। যেহেতু ওদের হাতে সময় আছে, 18 দিন সময় আছে আজকে থেকে। সো 18 দিনে আমরা টোটাল হচ্ছে কাভার করব 30 ঘন্টা। তো সেই হিসেবে প্রতিদিন আমাদের গড়ে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ব্যাপী ক্লাস চলবে প্রতিটা দিন। এবং প্রতিটা ক্লাসই এই জুম অ্যাপে লাইভ অনুষ্ঠিত হবে। তো আমরা আজকে যেভাবে সবাই যুক্ত হয়েছি, এভাবে আমরা যথাসময়ে জুম ক্লাসে আমরা জয়েন করব। এবং আমরা কোনো ক্লাসের রেকর্ড কিন্তু প্রোভাইড করা হবে না। তার মানে আজকের এই ক্লাসটা, এটার কোনো রেকর্ড থাকবে না। সো যারা ক্লাসে অংশগ্রহণ করে নাই, সো কিছু করার নাই, তারা কিন্তু রেকর্ডটা পাচ্ছে না। উনি আমার পেইড ব্যাচে ভর্তি হওয়া সত্ত্বেও কিন্তু রেকর্ডটা পাবেন না। তো এই জন্যে আপনাদেরকে অবশ্যই 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 এই লাইভ ক্লাসটাতে পার্টিসিপেট করতে হবে। আমাদের এই ব্যাচে কিন্তু প্রায় 500-র উপর শিক্ষার্থী কিন্তু যুক্ত আছে এই ব্যাচটার সাথে। কিন্তু সবাই যেভাবে নর্মালি ক্লাস করে, সবার ধারণা হচ্ছে ফেসবুকে যেহেতু ক্লাস হয় নর্মালি, তো ফেসবুকে তো লাইভ সেভ থাকবেই। তো ওই সেন্সে অনেকে কিন্তু লাইভে আজকে ধরেন ইচ্ছে করে যুক্ত হয় নাই। আহ, কারণ মনে করতেছে এটা তো হয়তো সেভ থাকবে বা রেকর্ড থাকবে। কিন্তু জুম লাইভের কোনো রেকর্ড থাকবে না, ঠিক আছে। আর জুম লাইভে ক্লাসটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে একে অপরের সাথে কমিউনিকেট করতে পারি, একে অপরের সাথে কথা বলতে পারি, প্রশ্ন করতে পারি, প্রশ্নটা ভালো করে বুঝে নিতে পারি, সেই জন্যই মূলত আমরা জুমে এই ক্লাসের আয়োজনটা করা। তো আমাদের 30 ঘন্টা ক্লাসের আমরা জানি যে 12 ঘন্টা হচ্ছে গ্রামারের লেকচার। সো 12 ঘন্টার মধ্যে আমি যেভাবে সাজিয়েছি যে প্রথম আমরা 6 ঘন্টা রাখবো হচ্ছে, আমরা 6 ঘন্টা বলছি, 4 ঘন্টা, প্রথম 4 ঘন্টা আমরা রাখবো আহ, একদম A to Z, A to Z গ্রামার রিভিশন, A to Z গ্রামার রিভিশন। আচ্ছা, আমরা সবাই স্ক্রিন থেকে খেয়াল করতেছি, এখানে গ্রামার রিভিউ শো করতেছে এবং এখানে লেখা আছে পার্ট 1, গ্রামার রিভিউ, এটা কিন্তু পার্ট 1। তো এরকম টোটাল 3টা শিট আছে। এবং 3টা শিটই, যেমন 2 নম্বর শিট হচ্ছে আপনার এই যে এটা, যেটা হচ্ছে 2 নম্বর শিট, এটা হচ্ছে গ্রামার রিভিউ পার্ট 2, ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড শিট। আর 3 নম্বর শিটটা হচ্ছে গ্রামার রিভিউ পার্ট 3, এটা হচ্ছে 3 নম্বর শিট। এই 3টা শিটের মধ্যে আমি টোটাল 170টা রুল আমি কাভার করব এই 3টা শিটের মাধ্যমে। সেটা কিরকম আমি একটু দেখাই দিই। যেমন এটা হচ্ছে পার্ট 1। পার্ট 1 আমরা যে শিটটা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখব যে এই যে, আচ্ছা এটাকে একটু স্পষ্টভাবে দেখা যাচ্ছে এখানে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখো, একদম এই যে রুল 1 থেকে শুরু করে এই দেখো প্রবলেমস উইথ ভার্বস। সো এখানে একদম ভাগ ভাগ করে দেয়া আছে। অর্থাৎ একদম টার্গেটেড ভাবে যারা মানবিকে পরীক্ষা দিবেন, সেভাবে টার্গেট করেই কিন্তু এটাকে সাজানো হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানের মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে এই 1 থেকে 46 পর্যন্ত আছে আজকে শীটের মধ্যে। এবং এই শীটটা তোমাদের যে পেইড ব্যাচের যে এসআরবি ব্যাচের যে গ্রুপটা আছে, সুপার রিভিশন ব্যাচের যে গ্রুপটা আছে, সেই গ্রুপটার মধ্যে এটা আপলোড করে দেওয়া হবে ক্লাসের পরপরই। ক্লাসের ঠিক পরপরই এটা গ্রুপের মধ্যে আপলোড করা থাকবে। আচ্ছা, এখানে আছে 1 থেকে 46, কেমন? এবং দেখো এটা ঠিক আমি একদম অর্গানাইজড ওয়েতে কিন্তু আমি এগুলাকে সাজাইছি। একদম অর্গানাইজড ওয়েতে এগুলোকে সাজানো হয়েছে। আমরা পুরো গ্রামারটা মানে এভাবেই রিভাইজ করে যাব।
পুরো গ্রামার, এটার জন্য আমরা সময় নেব 4 ঘন্টা। 4 ঘন্টায় আমরা 170টা রুলসের মাধ্যমে একদম A to Z রিভাইজ কমপ্লিট করব। ঠিক একইভাবে পার্ট টুতে দেখো, এটা হচ্ছে পার্ট 2। পার্ট 2 এর মধ্যে দেখো, এই যে এখানে শুরু হয়েছে 47 থেকে, এই যে 47 থেকে শুরু হয়ে একদম আছে তোমার 90 পর্যন্ত। ঠিক আছে, 90 পর্যন্ত এটাও ঠিক একইভাবে সাজানো হয়েছে, একদম টু দা পয়েন্টে সাজানো হয়েছে, যাতে তুমি ক্লাসের পরপর পুরো শীটটা একদম পুরো শিক্ষকের সাহায্য ছাড়াই, আমি জাস্ট একবার তোমাকে ব্রিফ করে দিব, তুমি যদি ক্লাসের পর এটা নাও দেখো তাতেও কোনো প্রবলেম নেই। ঠিক আছে, অর্থাৎ এই রিভিশনের মধ্যেই আমাদের রিভিশন কমপ্লিট হয়ে যাবে। এই ব্যাচটার নামে দেওয়া হয়েছে রিভিশন ব্যাচ, যাতে আমাদেরকে বাসায় আর অতিরিক্ত সময় পড়তে না হয়। যেহেতু আমাদের হাতে সময় কম, আমার সাথে সাথেই তোমরা প্রিপারেশনটা কন্টিনিউ করে যাবা। ঠিক আছে, আচ্ছা এটা গেল হচ্ছে শীট নাম্বার 2। ঠিক আছে, এটা হচ্ছে গ্রামার রিভিউ পার্ট 2। ঠিক একইভাবে গ্রামার রিভিউ পার্ট 3। আচ্ছা, স্ক্রিনে দয়া করে দাগাবেন না, আমি দেখতে পাচ্ছি অনেকে স্ক্রিনে দাগাচ্ছেন। অনু শেখ, স্ক্রিনে দাগায়েন না, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে গ্রামার রিভিউ পার্ট 3। পার্ট 3 এর মধ্যে তোমরা খেয়াল করো, এখানে অবশিষ্টগুলো দেয়া আছে, অর্থাৎ এই যে 91 থেকে, যে 91 থেকে একদম এই যে 170 পর্যন্ত। ঠিক আছে, 170 পর্যন্ত গ্রামার রিভিউ, এই যে 91 থেকে 170 পর্যন্ত। ঠিক আছে, এখানে কিন্তু খুব সুন্দরভাবে এটা সাজায় দেওয়া হয়েছে। ওকে, তো আমরা আহ, আমরা দেখতে পাচ্ছি, যে এই শীটটা, এই যে 3টা শীট আমরা দেখতে পাচ্ছি, 3টা পার্টে ভাগ করা হয়েছে। আমি প্রতিটা ক্লাসের পরে প্রতিটা শীট আমি গ্রুপের মধ্যে সাথে সাথে আপলোড করে দিব। আহ, আহ, এবং আপনারা সাথে সাথে ওইটাকে আবার একটু মানে ক্লাসের পরপরই আপনার ওইটাকে একটু, যদি মনে হয় আপনি রিভাইজ করবেন রিভাইজ করেন, আর যদি রিভাইজ নাও করো কোনো প্রবলেম নাই। তুমি এটা এই ক্লাসের সাথে কন্টিনিউ করলেও চলবে। ঠিক আছে, তো যাই হোক, আমরা আজকের ক্লাসে যেটা দেখব সেটা হচ্ছে এই যে গ্রামার রিভিউ পার্ট 1। ঠিক আছে, আচ্ছা, আর আজকের ক্লাসটা আমরা কন্টিনিউ করব, মানে ধরেন এটা শেষ করতে যতটুকু সময় লাগে আর কি, সহজ কথায়, কেমন? আচ্ছা, তাহলে আসেন আহ, আমরা শুরু করে দিই গ্রামার রিভিউ পার্ট 1। ঠিক আছে, এটা গ্রামার রিভিউ পার্ট 1, প্রবলেমস উইথ ভার্বস। আচ্ছা, এখন দেখো, তোমরা দেখবা যে কখনো কখনো ভার্ব থেকে প্রবলেম থাকবে। ঠিক আছে, এবং প্রবলেমটা হবে কিরকম সেটা দেখাই দিই। এই দেখো, এই সেন্টেন্সটা খেয়াল করো, এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু শুধু সাবজেক্ট আছে, কেমন, শুধু সাবজেক্ট আছে এবং একটা ভার্ব আছে, সরি একটা অবজেক্ট আছে। সেন্টেন্সটার মধ্যে একটা সাবজেক্ট আছে আর একটা অবজেক্ট আছে, বাট তুমি খেয়াল করে দেখো মাঝখানে একটা ভার্ব থাকার কথা, সে ভার্বটা কিন্তু মিসিং আছে। তো কিছু কিছু ইংরেজি বাক্যে তোমরা দেখবা সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, মাঝখানে ভার্ব মিসিং আছে, তার মানে শুধু ভার্বটা খুঁজে বের করতে হবে। সো অ্যারিজোনা, এটা যেহেতু একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বটাও তো সিঙ্গুলার হবে। অপশন নাম্বার এতে এই যে সিঙ্গুলার ভার্ব আছে, অপশন নাম্বার বিতে আইএনজি, এটা কোনো ভার্ব না। অপশন নাম্বার সিতে হ্যাভিং, এটাও কোনো ভার্ব না। অপশন নাম্বার ডি, এটাও কোনো ভার্ব না। ঠিক আছে, তার মানে সঠিক উত্তর এ। আচ্ছা, এটার ব্যাখ্যা, এটার ব্যাখ্যা, এটার স্ট্রাকচার, এইটার এক্সাম্পল এবং পরীক্ষায় মনে রাখার টিপস, টোটালটা কিন্তু এখানের মধ্যে দেয়া আছে। এবং ইনকারেক্ট এবং কারেক্ট আরো একটা বাক্য এখানে যুক্ত করা হয়েছে। তার মানে এক একটা রুল কিভাবে ব্যাখ্যা করা হয়েছে আশা করি তোমরা বুঝতে পারতেছো। ঠিক আছে, একদম স্ট্রাকচার সহকারে এটাকে এক্সপ্লেন করা হয়েছে। আচ্ছা, এবার আসো প্রবলেম 2। প্রবলেম 2টা আমরা একটু খেয়াল করব, এটা হচ্ছে প্রবলেম 2। প্রবলেম 2 এর জন্য তোমাকে মনে রাখতে হবে কিছু কিছু ভার্ব আছে যাদের পরে ইনফিনিটিভ হয়। যেমন এই যে এই লিস্টটা, জাস্ট এই লিস্টটা মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, এই লিস্টটা মুখস্থ করে ফেলবা, এদের পরে ইনফিনিটিভ হবে। তো আমরা এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, ওয়ান অফ দ্য লিস্ট ইফেক্টিভ ওয়েস অফ স্টোরিং ইনফরমেশন ইজ লার্নিং। এই যে এখানে কিন্তু লার্নিং, এই লার্নিং শব্দটা কিন্তু আমাদের এই যে দেখো তালিকার মধ্যে আছে কিন্তু, অর্থাৎ লার্নের পরে ইনফিনিটিভ হবে, অর্থাৎ টু প্লাস ভার্ব হবে। তার মানে আমরা যদি জানি যে লার্নের পরে টু প্লাস ভার্ব হয়, তাহলে খুব সহজেই আমরা উত্তর বের করতে পারবো। সো এখান থেকে সঠিক উত্তর কোনটা হবে? অপশন নাম্বার সি হবে। তাহলে তোমাদের কাজ হচ্ছে প্রবলেম 2 থেকে শুধু এখানে আমি যেটা দিয়েছি এটাই ফাইনাল, এটা মুখস্থ করে ফেলা। ঠিক আছে, ওকে, এবার চলে আসো প্রবলেম নাম্বার 3। প্রবলেম নাম্বার 3 যেটা, ঠিক আছে, মানে আমি সহজ কথায় 170টা প্রবলেম, গ্রামাটিক্যাল প্রবলেম, এগুলাকে গ্রামাটিক্যাল রুলসও বলতে পারো। তো এর মাধ্যমে পুরো গ্রামারটাকে আমি রিভিউ করে দিব। ঠিক আছে, এটার জন্য আমি সময় নেব 4 ঘন্টা। ঠিক আছে, আর যদি সময় বেশি লাগে তাহলে আরেক ঘন্টা বাড়াই নিব, মানে 5 ঘন্টা সময় নিব। আচ্ছা, তো দেখেন এখানে প্রবলেম 3, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে
একটা কিছু ভার্ব আছে যাদের পরে আইএনজি হয়, এই যে কিছু ভার্ব আছে যাদের পরে আইএনজি হয়। সো এই যে প্রবলেমটা, স্ট্রস ফিনিশড, দেখো এই যেখানে ফিনিশ আছে, তো মনে রাখবা ফিনিশ শব্দের পরে কিন্তু আইএনজি ব্যবহার করতে হয়। যেমন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে আমরা দেখতে পাচ্ছি ফিনিশ, এই যে দেখো তালিকার মধ্যে ফিনিশ কথাটা আছে কিন্তু। সো ফিনিশ থাকলে ফিনিশের পরে শব্দটা কি হবে? আইএনজি হয়ে যাবে। তাহলে অপশন নাম্বার ডি তে দেখো, এই যে অপশন নাম্বার ডি তে কিন্তু আইএনজি আছে, তার মানে অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে প্রবলেম 3 থেকে তোমাদের কাজ হচ্ছে এই শব্দগুলো মুখস্থ করে ফেলা। ওকে, কি কি শব্দ? অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, কেমন, অ্যাভয়েড, কমপ্লিট, এই যে কনসিডার। এই কনসিডার শব্দটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর 2 বছর কিন্তু আসছিল। ঠিক আছে, কনসিডার খুবই ইম্পর্টেন্ট শব্দ। আচ্ছা, নেক্সট প্রবলেম নাম্বার 4। প্রবলেম নাম্বার 4-এ আমরা প্রশ্নটা যদি একটু রিডিং পড়ি, দেখো লেখা আছে মেনি মডার্ন আর্কিটেক্টস ইনসিস্ট অন, দেখো এখানে ইনসিস্ট অন আছে। সো তোমাদের কাজ হচ্ছে কিছু ফ্রেজ মুখস্থ করা। ঠিক আছে, কিছু ফ্রেজ, এই যে তালিকার মধ্যে ফ্রেজটাকে দেওয়া হয়েছে, দেখো আমি একদম পুরো গুছাই দিছি কিন্তু। অর্থাৎ এইটা যেটা দেখতে পাচ্ছ, এই যে গ্রামার রিভিউ যে শিটগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একদম পুরো গুছায় উপস্থাপন করা হয়েছে। সো তোমার এর বাইরে এত সুন্দরভাবে অর্গানাইজড ভাবে তোমার কিন্তু মানে হয়তো তোমার নিজেরও নোট করা নাই। ঠিক আছে, তুমি নিজেও হয়তো এইভাবে নোট করে পড়ো নাই, বাট এটা কিন্তু একদম পুরো অর্গানাইজড ভাবে শেষ মুহূর্তের প্রস্তুতি যেরকম হওয়া উচিত, একদম অন্তিম মুহূর্তের প্রস্তুতি যেরকম হওয়া উচিত, আমি এই শীটটা কিন্তু সেভাবে সাজিয়েছি মানবিকের জন্য, অর্থাৎ বি ইউনিটের জন্য। ঠিক আছে, সো তোমরা জাস্ট এটা যদি ফলো করো, আশা করা যায় যে তোমার গ্রামাটিক্যাল যে রুল বেসড বিষয়গুলো আছে, রুল, গ্রামাটিক্যাল রুল, এগুলোতে কোনো আটকাবা না আর। তো রুলের জন্য এটা হচ্ছে একদম পারফেক্ট, মানে আমি মনে করি এটা বেস্ট একটা মানে ম্যাটেরিয়াল হতে পারে তোমার জন্য। তো দেখো এখানে এখানে দেখো আমি অলরেডি কিন্তু একদম পুরো সিলেক্ট করে দিয়েছি, জাস্ট এই কয়েকটা মুখস্থ করবা। কি কি আছে এখানে দেখো, এবং এগুলোই পরীক্ষায় আসে। আমি একদম বাছাই করে দিয়েছি, দেখো এই যে ডু নট মাইন্ড, দেখছো ডু নট মাইন্ড, তারপরে যে অ্যাপ্রুভ অফ, এরপরে এই যে ক্যান নট হেল্প, কাউন্ট অন, এই দেখো ইনসিস্ট অন, তারপরে যে গেট থ্রু, অবজেক্ট টু, এই যে লুক ফরওয়ার্ড টু। তার মানে পরীক্ষায় তোমরা জানো তোমাদের রেগুলার লেকচার শিটের মধ্যে কিন্তু এরকম ফ্রেজ কিন্তু অনেকগুলা দেয়া আছে, আবার বইয়ের মধ্যে অনেকগুলা ফ্রেজ দেয়া আছে। সো আমাদের লাস্ট মোমেন্টে এতগুলো তো মনে থাকবে না, সেই জন্য আমি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কিন্তু এখানে নোট করে দিয়েছি, তোমরা খালি এই অংশটুকুই পড়বা। সো এই কয়েকটা ফ্রেজের পরে কে বসবে? এই কয়েকটা ফ্রেজের পরে আইএনজি বসবে। কে বসবে? আইএনজি বসবে, কেমন? সো তোমরা এখন দেখো দেখি এখানের মধ্যে এই যে কোয়েশ্চেনটা, মেনি মডার্ন আর্কিটেক্টস ইনসিস্ট অন, এই যে অন আছে না, ইনসিস্ট অন, এটা পরে আইএনজি বসাইতে হবে। কত নম্বর অপশনে আইএনজি আছে চেক করো। আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার ডি এর মধ্যে আইএনজি আছে, এই যে অপশন নাম্বার ডি, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা এবার চলে যাব আমরা প্রবলেম নাম্বার 5। এই যে প্রবলেম নাম্বার 5। আচ্ছা, 5 নম্বর যে প্রবলেমটা, 5 নম্বর প্রবলেমে তোমাদেরকে একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে আহ, তোমাদেরকে কয়েকটা কনজুগেশন একটু মুখস্থ করতে হবে। দেখো আমি কিন্তু এখানে বাছাই করে দিয়েছি জাস্ট এই কয়েকটা, এই যে বক্সে যে কয়েকটা আছে এই কয়েকটা, এগুলা কিন্তু তুমি এইভাবে আগে পড়ো নাই। ঠিক আছে, যেমন ধরো ছোটবেলায় পড়ছিলাম, কিন্তু গত এই অ্যাডমিশন সিজনে আমার যতটুকু ধারণা যে গত 2.5 মাস আমার মনে হয় না তোমরা এইভাবে এগুলা রিভিউ করছো। যেমন বাট এগুলা ছাড়া তো তুমি বাক্য মেক করতে পারবে না, প্রবলেম সলভ করতে পারবে না। অর্থাৎ কোনো একটা ভার্বের V1 V2 V3, তো V1 V2 V3 মানে প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। সো এইটা, এইটা তো তুমি দেখবা জেনারেল বইগুলোর মধ্যে এত বড় করে লিস্ট করে দেওয়া আছে, মানে পৃষ্ঠার পর পৃষ্ঠা কিন্তু ভরাই দিছে, পৃষ্ঠার পর পৃষ্ঠা আলোচনা করছে। বাট তোমার কি মনে হয় যে এরকম পৃষ্ঠার পর পৃষ্ঠা তুমি কি মনে রাখতে পারবা? আর এই পৃষ্ঠার পর পৃষ্ঠা তো তোমার কাজেও আসবে না। বি ইউনিটে যারা পরীক্ষা দিচ্ছ, মানবিকে যারা পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য আমি এখানে যে কয়েকটা দিয়েছি, ঠিক আছে, এই দেখো এই কয়েকটা এখানে তোমরা পড়বা। এই যেমন ধরো এই যে বিগিন, বিজ্ঞান, বিগান, কেমন, এই যে বাইট, বিট, বিটেন। ঠিক আছে, তারপর দেখো এই যে ব্রেক, ব্রোক, ব্রোকেন। সো এখানে যেগুলো দেওয়া আছে ড্র, ড্রিউ, ড্রোন, কেমন, এখানে যে কয়েকটা তালিকাবদ্ধ করা আছে, এই দেখো এখানে যে কয়েকটা তালিকাবদ্ধ করা আছে ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, এবং এগুলাই, এর বাইরে আপনার একটাও পড়া দরকার নেই। এর বাইরে একটাও পড়া দরকার নেই, কারণ যেই কনজুগেশনগুলো পরীক্ষায় দেয় সেই ভার্বগুলা কিন্তু বাছাই করেই এখানের মধ্যে দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো এই যে সোয়ার, সোর, সর্ন, এই যে সোয়ার, সোর, সোর্ন, দেখছেন? তারপর সুইম, সোয়াম, সোয়াম।
তোমার অ্যাডমিশন টেস্টের জন্য যতগুলা ভার্ব প্রয়োজন সেই ভার্বের V1 V2 V3 এখানে কিন্তু লিস্ট করে দেওয়া আছে। ঠিক আছে। সো এখন আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে একটা প্রশ্ন সলভ করব। আচ্ছা দেখো, এখান থেকে আমরা একটা প্রশ্ন সলভ করব। কই গেল? এই যে এই কোয়েশ্চেনটা দেখো কি লেখা আছে। বিফোর দা, আচ্ছা এটাকে একটু স্ক্রিনটা ছোট করে নিই। এই দেখো, দেখো এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে বিফোর দ্য এঙ্গেলস অ্যান্ড সেক্সনস ড্যাশ টু ইংল্যান্ড দ্য লিবারিয়ানস হ্যাড লিভড দেয়ার। আচ্ছা, এই ক্ষেত্রে তোমাকে একটু মনে রাখতে হবে, যদি দেখো সেন্টেন্সে অলরেডি একটা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। আচ্ছা, হ্যাড প্লাস V3 এটা কেমন টেন্স? হ্যাড প্লাস V3, আন্নি খান, তোমাকে আনমিউট দিয়েছে, আন্নি খান। একটু আমাকে একটু বলো দেখি যে হ্যাড প্লাস V3 এটা কেমন টেন্স? এত সময় নিলে তো মুসিবত। সাদ, সাদ, সুমাইয়া, আনমিউট দেওয়া হয়েছে তোমাদেরকে। কি রে ভাই, বোবা নাকি এগুলো? আচ্ছা, আদনান কোথায়? এই যে আদনান রে পাইছি। আদনান, তোমাকে আনমিউট দিলাম। আদনান একটু বলো তো, হ্যাড প্লাস V3 এটা কেমন টাইপের ভার্ব, মানে sir, কেমন টাইপের টেন্স? আদনান, আমার কথা শুনতে পাচ্ছো? কমেন্ট বক্সের মধ্যে লিখতেছে স্যার কেমন আছেন, স্যার ভালো আছেন নি? তামজিৎ লিখছে আমার ভাই, তোমার ভাই, সবার ভাই, ভাবির জামাই, বোরান ভাই, বোরান ভাই। তুই ভাবি কইতে পাইছিস বদমাইশ। আচ্ছা, তারপর আহ একটু আমাকে একটু বলবেন যে কোনো একজন, একটু হ্যান্ড রেজ করেন দেখি কিনে কথা বলতে চান। আচ্ছা, মেহজাবিন হাসান, মেহজাবিন হাসান। স্যার। জি স্যার। হুম, বলো। স্যার, পাস্ট ইনডিফিনিট। হ্যাড প্লাস V3 কি পাস্ট ইনডিফিনিট? হ্যাড প্লাস V3, সর্বনাশ। আদনান, আদনান তোমার মাইক্রোফোন কাজ করতেছে না। আচ্ছা, ইশরাত, ইশরাত, হ্যাড প্লাস V3 এটা কি? তুমি তো হ্যান্ড রেজ করছো, আর স্টুপিড নাকি? আচ্ছা সাদ, সাদকে আনমিউট দিয়েছি, সাদ। এটা কেমন সাদ? আরে কথাই তো শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমি আবার একটু আনমিউট দিলাম। আচ্ছা, মিথিলা হাসান, মিথিলা হাসান, পারফেক্ট না? থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে হ্যাড প্লাস V3 এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এইটা বলতে তোমাদের কত সময় লেগে গেল দেখছো? হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3। সো এই যে দেখো হ্যাড প্লাস V3 কিন্তু অলরেডি এখানে আছে, তার মানে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। বাক্যে, আমি আবারও বলছি, বাক্যে যদি একবার পাস্ট পারফেক্ট পাওয়া যাও, তাহলে শূন্য স্থানে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ পুরো সেন্টেন্সে তুমি যদি দেখো যে একটা পাস্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে শূন্য স্থানে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আশা করি আমরা বুঝতেই পারতেছি অ্যান্সারটা কি হইতে পারে। তো এখানের মধ্যে সঠিক উত্তরটা হচ্ছে, এই যে দেখো, এই যে অপশন নাম্বার সি তে আছে, দেখো এই যে কেইম, দেখছো? সঠিক উত্তরটা হচ্ছে অপশন নাম্বার সি, কেইম। তাহলে আশা করা যায় আমরা এটা বুঝতে পেরেছি, রাইট? আচ্ছা, এবার আসো, আহ, আমরা প্রবলেম নাম্বার 6-এ চলে যাচ্ছি। প্রবলেম নাম্বার 6, প্রবলেম নাম্বার 6। আচ্ছা, আচ্ছা, প্রবলেম নাম্বার 6-এর ক্ষেত্রে তোমরা একটা নিয়ম মনে রাখবা, সেটা হচ্ছে মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়, এটা তো আমরা সবাই জানি। এটা হচ্ছে একদম বেসিক একটা নিয়ম। এই দেখো শুট, এই যে শুট, আমি মার্ক করে দেখাচ্ছি, শুট। এই শুটটা কিন্তু মূলত একটা মোডাল ভার্ব। দেখো প্রশ্নটা কিভাবে জটিল করছে, প্রশ্নটা কিভাবে জটিল করছে আমি তোমাদেরকে একটু উপস্থাপন করে দেখাই। নর্মালি আমরা জানি এই যে শুট, এই শুটটা হচ্ছে একটা মোডাল ভার্ব, তাই না? তো মোডাল ভার্বের পরে ভার্বের কোন ফর্ম হয়? নর্মালি আমরা জানি ইউ, আমি যদি এইভাবে লিখি আর কি, ঠিক আছে, যে ইউ শুড ডু দ্য জব। তাহলে দেখো এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, ইউ শুড ডু দ্য জব, এই যে ইউ শুড ডু দ্য জব, এই যে একটা সেন্টেন্স এখানের মধ্যে লেখা হয়েছে, ইউ শুড ডু দ্য জব, তার মানে বোঝাই যাচ্ছে এখানে শুডটা হচ্ছে মূলত ভার্বের
বেস ফর্ম, তাই না? এই যে শুডটা দেখতে পাচ্ছ, সরি, শুডের পরে ডুটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। তো আহ এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আহ, এই শুডের পরেই দেখো একটা কমা ইউজ করা হয়েছে। শুডের পরে একটা কমা দিছে, আর কমার পরে দেখো উইদাউট দ্য হেল্প অফ অ্যান অ্যাডাল্ট, এরপরে আরো একটা কমা। মাঝখানে এই যে একটা অংশ বসাই দিল, এই অংশটার কারণেই কিন্তু পরীক্ষার হলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে। অথচ বেসিক কিন্তু একদম নর্মাল একটা বেসিক। শুড মানে মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়, এটা হচ্ছে আমাদের বেসিক তথ্য। কেমন? অথচ মোডাল ভার্বের পরে শূন্যস্থান না দিয়া এখানে এখানে এই যে শেখ মুজিব, আমি কিন্তু তোমাকে ক্লাস থেকে রিমুভ করে দিব। ঠিক আছে? এই ছাপড়ি কাজগুলো কম করবা, স্ক্রিনে দাগাচ্ছ কেন? আচ্ছা, তো দেখো এখানে এখানে এই যে মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছ, মাঝখানের এই অংশটুকু, এটাকে আমরা বলবো হচ্ছে এটা মোডাল অক্সিলারি। সরি, এটাকে আমরা বলবো এটা মানে এটা এটা হচ্ছে তোমার একটা মডিফায়ার। মাঝখানের এই যে অংশটুকু দেখতে পাচ্ছ, এটা মডিফায়ার। সো এটাকে মডিফায়ার বলার কারণটা কি? কারণ এখানে কোনো ভার্ব নাই। দেখো, উইদাউট দ্য হেল্প অফ এন অ্যাডাল্ট, এই অংশের মধ্যে কিন্তু কোনো ফাইনিট ভার্ব দেখা যাচ্ছে না। এখানে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নাই, খেয়াল করছো? তার মানে বুঝতেই পারতেছো, এটা জাস্ট একটা মডিফায়ার তোমাকে দেয়া হয়েছে কনফিউজ করার জন্য। সো মনে মনে তুমি এটাকে বাদ দিয়ে দিবা, মনে মনে বাদ দিয়ে দিবা। ধরো হচ্ছে আমি এটাকে এই যে এভাবে ঢেকে রাখলাম, এই যে এটাকে এভাবে ঢেকে রাখলাম। এখন তোমরা একটু খেয়াল করে দেখো, এই যে আমি ঢেকে রাখছি না, খেয়াল করে দেখো এই যে শুডের পরেই কিন্তু এই যে শূন্যস্থান চলে আসছে। তার মানে অবশ্যই এই শূন্যস্থানে এখন ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম হবে। সো আমরা এখন অপশন থেকে বেস ফর্মটা খুঁজে বের করব। দেখো কত নম্বর অপশনে বেস ফর্ম আছে, তোমরা নিজেরাই বলো কত নম্বর অপশনে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার এ তে আছে ইনফিনিটিভ, এটা তো হবেই না। অপশন নাম্বার বি তে কোনো বেস ফর্ম নাই। অপশন নাম্বার সি তে আছে ইনফিনিটিভ, এটাও হবে না। অপশন নাম্বার ডি তে দেখো এই যে বেস ফর্ম আছে, বেস ফর্ম। এটা কিসের বেস ফর্ম? এইটা কিসের বেস ফর্ম? দেখো আমি একটু আগে এই যে তোমাদেরকে বক্সটা দেখাইছিলাম, এই দেখো বক্সটা, দেখছো? এই বক্সে খেয়াল করে দেখো, এই যে বি, দেখছো এই যে বি, এই বিটা হচ্ছে ভার্বের বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম। আর এইটারই পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ বা ওয়ার, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। ঠিক আছে, এই হচ্ছে বিষয় আর কি। তো যাই হোক, তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর অপশন নাম্বার ডি হবে। ওকে, আচ্ছা, এবার চলে আসো প্রবলেম নাম্বার 7। প্রবলেম নাম্বার 7, প্রবলেম নাম্বার 7-এ আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে একটু বলো তো। প্রবলেম নাম্বার 7-এ আহ এখানে এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, আমি পুরো সেন্টেন্সটাকে যদি একটু, হ্যাঁ, এবার বোধহয় পুরো স্ক্রিনটা তোমাদের সামনে আসছে, পুরো স্ক্রিনটা সামনে আসছে, দেখছো? এই যে, আচ্ছা, দেখো এখন, আচ্ছা এই ছেলেটাকে একটু রিমুভ দিতে হবে। একটা সেকেন্ড, মানে একজন খুব ডিস্টার্ব করতেছে, ওকে আমি একটু রিমুভ দিয়ে দিই ক্লাস থেকে। শেখ মুজিব, তোমাকে ক্লাস থেকে রিমুভ দিয়ে দিলাম। এবার ভাগো, গো টু হেল্প। আচ্ছা, ওকে আমি ক্লাস থেকে রিমুভ দিয়ে দিয়েছি। দেখেন, এখন এই যে প্রবলেম নাম্বার 7, প্রবলেম নাম্বার 7-এ তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করো। অপশনগুলোর দিকে তাকায় দেখো, প্রতিটা অপশনের মধ্যে মাস্ট আছে, দেখছো? এই যে মাস্ট হ্যাভ প্লাস বি3, মাস্টের পরে ভার্বের বেস ফর্ম, আবার মাস্ট হ্যাভ, এখানে আবার শুধু মাস্ট ইত্যাদি। তো মনে রাখবা, একটা সেন্টেন্সে মাস্ট হ্যাভ প্লাস ভি3 এটা কখন হয় জানো? এই যে অপশন নাম্বার এ, এটা কখন হবে? যখন পুরো বাক্যের মধ্যে, এই যে পুরো সেন্টেন্সের মধ্যে যখন তুমি দেখবা এই যে অতীত নির্দেশক কোনো শব্দ থাকবে। তুমি খেয়াল করে দেখো, এখানে কিন্তু এই যে দ্য পাস্ট বলে কিন্তু একটা শব্দ আছে, খেয়াল করছো? দ্য পাস্ট একটা শব্দ আছে কিন্তু। তার মানে এখানে অতীতকাল নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। অতীতকাল নিয়ে যদি কথাবার্তা বলা হয়, তাহলে শূন্যস্থানে হবে মাস্ট হ্যাভ প্লাস ভি3। জাস্ট এই তথ্যটা মনে রাখবা। তার মানে একটা বাক্যে অতীতকালের কথা বলা হচ্ছে নাকি বর্তমানকালের কথা বলা হচ্ছে, সেটা তুমি বুঝতে পারবা সেন্টেন্সটা রিডিং পড়ার পরে। সেন্টেন্সে এই যে এই জাতীয় শব্দ দেখে, এই যে দা পাস্ট, এখানে তো বলেই দিছে দা পাস্ট, কেমন? তার মানে বুঝতেই পারতেছো এখানে উত্তরটা হবে মাস্ট হ্যাভ প্লাস ভি3। তো সঠিক উত্তর অপশন নাম্বার এ তে আছে, এই যে মাস্ট হ্যাভ প্লাস ভি3। কেমন? এইটার আবার দেখো, এই যে চমৎকার ব্যাখ্যা, এই যে এই টোটাল অংশের মধ্যে দেখো, আমি কিন্তু এখানে একটা চমৎকার ব্যাখ্যাও করে দিছি। সো তোমাদের যদি সময় থাকে, তাহলে ক্লাসের পরে এই শিটটা ডাউনলোড করে তোমরা এই ব্যাখ্যাটা চাইলে দেখতে পারো।
ঠিক আছে, যদি তোমাদের মনে হয় যে না আমি আরেকটু জানতে চাই, আরেকটু পড়তে চাই, বাট এত জানার প্রয়োজন নাই, যেহেতু সামনে পরীক্ষা, সময় খুবই কম। আহ, যখন জানার সময় ছিল, ওই জানার সময়টা কিন্তু চলে গেছে। এখন আমাদের হাতে সময় খুবই কম, এই জন্য আমাদের একদম এক্সাম ফোকাসড ওয়েতে রুলগুলাকে রিভাইজ করতে হবে। অর্থাৎ একদম যত সংক্ষেপে এগুলোকে আয়ত্ত করা যায়। যেমন এর চাইতে আর কোনো সংক্ষিপ্ত ফর্মুলা কিন্তু নাই, যে সেন্টেন্সের মধ্যে এরকম কোনো অতীত নির্দেশক শব্দ থাকলে আমরা অপশন থেকে মাস্ট হ্যাভ প্লাস ভি3 বাছাই করব। এর চাইতে সহজ বা সংক্ষিপ্ত কোনো ফর্মুলা দিয়ে এটা কিন্তু আর আয়ত্ত করা সম্ভব না। আচ্ছা, এবার আসো প্রবলেম নাম্বার 8। প্রবলেম নাম্বার 8 হচ্ছে মাস্ট বি প্লাস আইএনজি, মানে বাক্যে কখন মাস্ট বি প্লাস আইএনজি হবে, কখন হবে। যদি দেখো সেন্টেন্সে, তুমি যদি পড়ার পরে দেখো বর্তমান কালের কোনো কথা বলা হয়, বর্তমান কালের কোনো কথা বলা হয়, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তোমরা একটু কমেন্ট করো তো যে স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা, মানে আমার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছ কিনা, একটু কমেন্ট করে জানাও তো। আচ্ছা, শিহাব, রিমা, আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আর কারো কমেন্ট না করলেও চলবে। না, এখানে একজন কমেন্ট করছো, সে নাকি স্ক্রিন দেখতে পাচ্ছ না, ঠিক আছে, বাট আমি দেখতে পাচ্ছি এখানে সবাই তো লিখতেছো যে হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে। কে যেন লিখছে এখানে স্ক্রিন দেখতে পাচ্ছে না। আচ্ছা, তো যাই হোক, আহ এবার আসেন। আচ্ছা, এবার আসেন আমরা চলে যাই আমাদের বর্তমান প্রবলেমে। দেখেন বর্তমান প্রবলেমে এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, এই সেন্টেন্সে এখানে কিন্তু একটা আমরা শব্দ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নাও। খেয়াল করছো এই যে নাও? তো তোমরা তো সবাই জানো ভাই, নাও মানেই তো বর্তমান, তাই না? নাও মানে কি বলতো? নাও মানেই তো বর্তমান, মানে প্রেজেন্ট সময়কে বোঝাচ্ছে। সেন্টেন্স পড়ার পরে, বাক্য রিডিং পড়ার পরে, যদি সেন্টেন্সের কোনো একটা জায়গায় দেখো যে বর্তমান রিলেটেড কোনো কথাবার্তা বলা হচ্ছে, প্রেজেন্ট রিলেটেড কোনো কথা বলা হচ্ছে, তাহলে অবশ্যই তুমি সিলেক্ট করবা মাস্ট বি প্লাস আইএনজি। কি সিলেক্ট করবা? মাস্ট বি প্লাস আইএনজি। তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো, অপশন নাম্বার ডি এর মধ্যে দেখো এই যে মাস্ট বি প্লাস আইএনজি আছে। তাহলে বাক্যে কখন মাস্ট বি প্লাস আইএনজি হয়, এইটা সংক্ষেপে মনে রাখার এর থেকে আর সহজ কোনো ফর্মুলা আমার জানা নাই। বুঝতে পেরেছো? সো আমি দুইটা ফর্মুলা তোমাকে পরপর বলে ফেললাম। প্রবলেম নাম্বার 7-এ কি বলেছি বলতো, যে অতীত নির্দেশক কোনো শব্দ যদি থাকে তাহলে মাস্ট হ্যাভ প্লাস ভি3 হবে। আর প্রবলেম 8-এ কি বললাম, যে বর্তমান নির্দেশক কোনো শব্দ যদি থাকে, এই যে নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস ভেরি মোমেন্ট, এরকম কোনো শব্দ যদি থাকে তাহলে মাস্ট বি প্লাস আইএনজি হবে। আর এই টাইপের কোনো শব্দ যদি না থাকে, এই টাইপের কোনো শব্দই নাই, সেই ক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে মাস্টের পরে ভার্বের বেস ফর্ম। বুঝতে পারছো? এই দেখো মাস্টের পরে ভার্বের বেস ফর্ম, যেমন ধরো এই যে সেন্টেন্সটা, এই যে সেন্টেন্সটা তুমি যদি রিডিং পড়ো, দেখো এই বাক্যটার মধ্যে বর্তমান বা অতীত রিলেটেড বা নির্দেশক কোনো শব্দ কিন্তু নাই। অর্থাৎ নাও, অ্যাট দিস মোমেন্ট, তারপর হচ্ছে ইয়াস্টারডে, টুমোরো, তাই না, টু নাইট, এরকম কোনো শব্দই কিন্তু এখানে নাই। তার মানে এটা অতীত নাকি বর্তমান এটা বোঝার কিন্তু কোনো উপায় নাই। সেই ক্ষেত্রে আমরা এখানে শুধু মাস্টের পরে ভার্বের বেস ফর্ম সিলেক্ট করব। কি সিলেক্ট করব? মাস্টের পরে ভার্বের বেস ফর্ম। দেখো অপশন নাম্বার এতেই কিন্তু আছে মাস্টের পরে ভার্বের বেস ফর্ম, এই যে মাস্ট গ্রো। পাইছো? মাস্ট গ্রো। ওকে। আচ্ছা, আহ পাস্ট নির্দেশক কিছু থাকলে না পাস্ট আচ্ছা, এখানে পাস্ট ইন্ডিকেটর ইশরাত প্রশ্ন করছো, এটা হচ্ছে পাস্ট ইন্ডিকেটর, মানে অতীত নির্দেশক একটা শব্দ থাকবে। যেমন ধরো গতকাল, ইয়াস্টারডে, এটা কিন্তু অতীত নির্দেশক একটা শব্দ। তারপর হচ্ছে দি পাস্ট, এটাও অতীত নির্দেশক একটা শব্দ। তারপর ধরো 2014, 2014 তো অনেক আগেই চলে গেছে, অতীত হয়ে গেছে, এটা অতীত নির্দেশক একটা শব্দ। তার মানে এরকম কিছু অতীত নির্দেশক শব্দ দেখে তুমি বুঝে নিবা এটা অতীতকে বোঝানো হচ্ছে। আর সেই ক্ষেত্রে মাস্ট হ্যাভ প্লাস ভি3 সিলেক্ট করবা। আর যদি দেখো বর্তমান নির্দেশক কোনো শব্দ থাকে, যেমন ধরো নাও, তারপর হচ্ছে অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস ভেরি মোমেন্ট, এরকম যদি কোনো শব্দ থাকে, তাহলে তুমি সেখানে সিলেক্ট করবা মাস্ট বি প্লাস আইএনজি। আর এরকম কোনো শব্দই যদি না থাকে, মানে অতীত নির্দেশক শব্দ কিংবা বর্তমান নির্দেশক শব্দ, এরকম কোনো শব্দই যদি না থাকে, তাহলে তুমি সিলেক্ট করবা মাস্টের পরে ভার্বের বেস ফর্ম। দ্যাটস ইট। এর চাইতে আর কোনো শর্টকাট বা কোনো সহজ পদ্ধতি আমার জানা নাই যে আপনি এটা সলভ করবেন। যেমন এই নিয়মটা যখন আমি ধরো ইউসিসির ক্লাসের মধ্যে আমি যখন পড়িয়েছি, বা আমি যখন রেগুলার ব্যাচগুলোতে যখন আমি পড়িয়েছি, তখন কিন্তু আমি এটাকে অনেক সময় নিয়ে ব্যাখ্যা করছি। ঠিক আছে, অর্থাৎ নিশ্চিত অনুমান,
তারপর হচ্ছে অতীতকালের ঘটনা থেকে নেয়া অনুমান, বর্তমানকালের ঘটনা থেকে নেয়া অনুমান, মানে অনেক প্রেক্ষাপট ব্যাখ্যা করে তারপর হচ্ছে আমি এই রুলটাকে ক্লাসে উপস্থাপন করেছি। কিন্তু শেষ মুহূর্তে আপনি এত প্রেক্ষাপট মনে রাখতে পারবেন না, এত ডিটেলস আপনি মনে রাখতে পারবেন না। আপনাকে একদম এক্সাক্ট পয়েন্টটা ধরে প্রশ্ন সলভ করে আসতে হবে। তো সেই কাজটাই কিন্তু আমি আপনাদের এই গ্রামার রিভিউ ক্লাসগুলোতে করে দিব। ঠিক আছে? আচ্ছা, তো এবার আসেন আমরা চলে যাচ্ছি প্রবলেম নাম্বার 10। প্রবলেম নাম্বার 10। আচ্ছা, মনে রাখবা, মনে রাখবা, যদি তুমি দেখো, যদি তুমি দেখো যে আহ, মানে শূন্যস্থানের পরে কোনো নাউন আছে অথবা নাউন ফ্রেজ আছে। দেখো এখানে কিন্তু একটা নাউন আছে, কিন্তু এই যে ইংলিশ, এটা কিন্তু একটা নাউন। যেহেতু প্রিপোজিশনের পরে গেছে তার মানে একটা নাউন ফ্রেজও বলতে পারো। ঠিক আছে? তো যেহেতু একটা নাউন আছে, সহজ কথায় আমরা ইউজ করব হচ্ছে শুধু নো। শুধু নো। এই দেখো এখানের মধ্যে লেখা আছে নো এবং নো হাউ কখন কোনটা বসে। প্রবলেম নাম্বার 10, নো এবং নো হাউ কখন কোনটা বসে। মনে রাখবা, শূন্যস্থানের পরে যদি এরকম শুধু নাউন থাকে আমরা সিলেক্ট করব হচ্ছে নো। আর যদি এখানের মধ্যে তুমি দেখো যে ফর এক্সাম্পল যদি এখানের মধ্যে হাউ থাকে বা ইনফিনিটিভ থাকে, ধরো টু আছে, একটা ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব আছে, তখন তুমি সিলেক্ট করবা নো হাউ। তাহলে আমরা কিভাবে মনে রাখবো, আমি আবারও বলছি, শূন্যস্থানের পরে যদি কোনো নাউন বা নাউন ফ্রেজ থাকে আমরা শুধু নো বসাবো, যেমন উইল নো। আর যদি দেখো শূন্যস্থানের পরে একটা ইনফিনিটিভ আছে মানে টু প্লাস ভার্ব আছে, তখন আমরা বলবো নো হাউ। ঠিক আছে? তো এই বাক্যের মধ্যে যেহেতু নাউন আছে তাহলে এখানে শুধু নো হবে। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 8। ঠিক আছে? এটার ব্যাখ্যা এখানে দেয়া আছে। আবার আবার নো হাউ সেটা কখন হয় সেটাও কিন্তু আমি অলরেডি এখানে দেখিয়েছি। এই ধরো এখানে এখানের মধ্যে এক্সাম্পলে দেখানো হয়েছে। এই দেখো এক্সাম্পল দেওয়া হয়েছে, আই নো হাউ টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন। এই দেখো টু অ্যান্সার, দেখছো এটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ থাকার কারণে আমরা কিন্তু বলেছি নো হাউ। দেখছো? তার মানে কখন নো হাউ হবে আর কখন নো হবে, এইটা কিন্তু খুব পেঁচানো একটা বিষয়। দেখে মনে হয় খুব সহজ, বাট এইটা কিন্তু খুব পেঁচানো একটা বিষয়, এবং বি ইউনিটে এই জাতীয় প্রবলেমগুলো কিন্তু প্রায়শই দেয়া হয়। কেমন? আচ্ছা, এবার আসেন নেক্সট প্রবলেম নাম্বার 11। প্রবলেম নাম্বার 11। ওকে। আচ্ছা, আমরা ইউজ টু এবং বি ইউজ টু আমরা কখন কোনটা বসাই। ঠিক আছে? আচ্ছা, এটা একদম সংক্ষেপে মনে রাখবা। যদি দেখো মানে ইউজ টু, শুধু ইউজ টু আছে মানে শুধু শুধু ইউজ টু আর কিচ্ছু নাই, শুধু ইউজ টু একা আছে, বুঝছো? তাহলে ভার্বের বেস ফর্ম নিয়ে নিবা। কি নিবা? ভার্বের বেস ফর্ম নিবা। কেমন? আর যদি দেখো যে ইউজ টু এর আগে একটা বি ভার্ব আছে, বি ভার্ব মানে ধরো এম ইজ আর ওয়াজ ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার, তাহলে ইউজ টু এর পরে কি হয়ে যাবে বলো তো? আইএনজি হয়ে যাবে। কেমন? সো আমরা দেখতে পাচ্ছি এখানে এমন যেমন ধরেন এই যে হার্ভার্ডে যে কোয়েশ্চেনটা, এখানে ওয়াস আছে, ওয়াস মানে বি ভার্ব আছে, কিন্তু ইউজড এর সাথে টু নাই, এই কারণে এটা বাদ। অপশন নাম্বার বি তে ইউজ টু এবং তারপরে ভার্বের বেস ফর্ম আছে এই যে বি, তার মানে এটা হইতে পারে। অপশন নাম্বার সি তে এই যে বি ভার্ব আছে, ওয়াজ আছে, কিন্তু ইউজ টু এর পরে আইএনজি বসার কথা। অর্থাৎ ইউজ টু এর আগে বি ভার্ব থাকলে ইউজ টু এর পরে আইএনজি হয়, অথচ এখানে কিন্তু কোনো আইএনজি নাই। আর লাস্ট অপশনে এখানেও ইউজ টু এর আগে বি ভার্ব আছে, অথচ ইউজ টু এর পরে আইএনজি নাই। বুঝতে পারছো? তাহলে সঠিক উত্তর অবশ্যই অপশন নাম্বার 2। ইউজ টু এর ব্যবহার কিন্তু বি ইউনিটের জন্য এক্সক্লুসিভলি ইম্পর্টেন্ট। কেমন? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি হ্যাড বেটার। হ্যাড বেটার এটা, এটা যেহেতু একটা মোডাল ভার্ব, হ্যাড বেটার হচ্ছে একটা মোডাল ভার্ব। সো তুমি এটা সংক্ষেপে মনে রাখবা, হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম হবে। যেহেতু একটা মোডাল ভার্ব, সংক্ষেপে মনে রাখবা হ্যাড বেটারের পরে বেস ফর্ম। সো আমরা এই যে প্রশ্নের মধ্যে আমরা যদি তাকাই, দেখো প্রশ্নে কিন্তু হ্যাড বেটার আছে। তোমরা খেয়াল করছো? প্রশ্নে কিন্তু হ্যাড বেটার কিন্তু আছে। তাহলে এখন আমাদের কাজ কি বলতো? আমাদের কাজ হচ্ছে হ্যাড বেটারের পরে এখানে ভার্বের বেস ফর্ম বসানো। হ্যাড বেটারের পরে বেস ফর্ম। সো তোমরা তাকাই দেখো এই যে অপশন নাম্বার বি তে কিন্তু এই যে বেস ফর্ম আছে অ্যাডভার্টাইজ। খেয়াল করছো? হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম অ্যাডভার্টাইজ আছে কিন্তু। ওকে, এটাই কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তাহলে এখান থেকে কি মনে রাখবা? প্রবলেম নাম্বার 12, 12 নম্বর প্রবলেম কি মনে রাখবা? হ্যাড বেটারের পরে ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম হবে। দ্যাটস ইট, এতটুকুই। আচ্ছা, তারপর উড রাদার, সেম বিষয়। তুমি মনে রাখবা উড রাদারের পরেও ভার্বের বেস ফর্ম, উড রাদার প্লাস ভার্বের বেস ফর্ম। আচ্ছা, এই ক্ষেত্রে উড রাদারের পরে হ্যাভ প্লাস ভি3 হইতে পারে। কেমন?
তাহলে উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম এই যে অপশন নাম্বার ডিতে আছে, দেখছো? এই যে অপশন নাম্বার ডিতে আছে উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম। এখানে প্রত্যেকটার স্ট্রাকচার কিন্তু দেয়া আছে, দেখছো? এই যে আমি যা যা পড়াচ্ছি প্রত্যেকটার ডিটেলস স্ট্রাকচারও কিন্তু এখানে দেয়া আছে, বিস্তারিত স্ট্রাকচার। মানে যদি কারো মনের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো জানার আগ্রহ থেকে থাকে যেটা আমি একটু অতিরিক্ত পড়বো, শুধু তাদের জন্যই কিন্তু আমি নিচে একদম ডিটেলসে কিন্তু প্রত্যেকটা প্রবলেমের নিচে স্ট্রাকচার সহ ব্যাখ্যা করে দিছি। বুঝতে পারছেন? চাইলে আপনি এগুলো পড়তে পারেন। আচ্ছা, এবার আসো নেক্সট। উড রাদারের পরে দেখো এখানে একটা সাবজেক্ট আছে, এই যে উড রাদারের পরে দেখছো একটা সাবজেক্ট আছে কিন্তু। উড রাদারের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে কিন্তু পাস্ট টেন্স হবে। কোন টেন্স হবে? পাস্ট টেন্স হবে, পাস্ট টেন্স। তো অপশন নাম্বার ডি তে দেখো, এই যে অপশন নাম্বার ডি তে কিন্তু পাস্ট টেন্স দেওয়া আছে, যে মেইট। কেমন? উড রাদার, এরপরে দেখো এই যে সাবজেক্ট আছে, এই কারণে শূন্যস্থানে পাস্ট টেন্স হবে। অপশন নাম্বার ডি এর মধ্যে এটা দেওয়া আছে। ওকে। আচ্ছা, তাহলে উড রাদার এবং উড রাদার দ্যাট আমরা পরপর দুটো প্রবলেম দেখলাম, প্রবলেম নাম্বার 13 এবং প্রবলেম নাম্বার 14। প্রবলেম নাম্বার 13-এ শুধু উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম। আর প্রবলেম নাম্বার 14-এ উড রাদারের পরে দেখো একটা সাবজেক্ট আছে, তারপরে ভার্বের বেস শূন্যস্থান। তো সেক্ষেত্রে হবে ভার্বের পাস্ট ফর্ম। ওকে। আচ্ছা, এবার আসেন প্রবলেম নাম্বার 15। প্রবলেম নাম্বার 15, এখানে প্লিজ দ্বারা যদি কোনো বাক্য তোমরা শুরু করো তাহলে প্লিজ এর পরেই তোমাকে ডু নট শব্দটা বসাইতে হবে, ডু নট। তোমরা একটা বিষয় খেয়াল করছো? আমি কিন্তু একদম স্পেসিফিক প্রবলেমগুলো তোমাকে পড়িয়ে যাচ্ছি, একদম স্পেসিফিক প্রবলেম, গতানুগতিক না কিন্তু, ঠিক আছে? একদম টু দা পয়েন্টে, মানে যেখান থেকে প্রবলেম হতে পারে, যে স্টাইলে হতে পারে, ঠিক সেই স্টাইলের প্রবলেমগুলো প্রেজেন্ট করে দিয়েছি এবং সেগুলো কিন্তু রিভিউ করে যাচ্ছি। এরকম টোটাল প্রবলেম হচ্ছে 170টা। 170টা প্রবলেম মানে হচ্ছে 170টা রুলস। আর এই 170টা রুলসই হচ্ছে বি ইউনিটের জন্য A to Z গ্রামাটিক্যাল রুলস, অনলি ফর বি ইউনিট, বারবার করে বলছি। কেমন? তো যাই হোক, এখানে যেহেতু শুধু প্লিজ আছে, সো প্লিজ এর পরে আপনাকে ডোন্ট বসাইতে হবে, প্লিজ ডোন্ট। কেমন? তো এইটা অপশন নাম্বার একমাত্র বি তে আছে, দেখো এই যে ডোন্ট, দেখছো? প্লিজ ডোন্ট মেক। ওকে। ওকে। আচ্ছা, এবার আহ, এতক্ষণ পর্যন্ত যে আমরা ক্লাস করলাম, আমাকে একটু হ্যান্ড রেজ করেন, যে কোনো একজন একটু হ্যান্ড রেজ করেন, অথবা আমি আপনাদেরকে আনমিউট দিচ্ছি। আচ্ছা। আচ্ছা, আমি আপনাদের সবাইকে আনমিউট দিয়ে দিয়েছি। আপনারা এতক্ষণ পর্যন্ত একটু রেসপন্স করবেন যে আমরা যে 15টা প্রবলেম, 1 থেকে 15 পর্যন্ত আমরা প্রবলেম সলভ করেছি, আমরা কি মানে বুঝতে পারছি কিনা, মানে ঠিক মতো তোমরা কি ক্যাচ করতে পারতেছো কিনা, একটু আমাকে রেসপন্স করে জানাও তো। জি আলহামদুলিল্লাহ স্যার, স্যার। পারতেছি। জি জি স্যার স্যার বুঝতে বুঝতে পারছি। পারছি। জি স্যার বুঝতে আলহামদুলিল্লাহ, পারছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, একদম প্রবলেমগুলা যেভাবে অর্গানাইজ ভাবে সাজানো আছে, এইটা কি মনে হচ্ছে না যে তোমাদের কাজে আসতে পারে, নাকি আসবে না? কি মনে হয় বলেন, একটু জি রেসপন্স। স্যার আসবে। তাহলে স্যার সেই জন্য আপনাদের আমি এখানে এই শীটটা কিন্তু, আমি প্রথম শীটটা কিন্তু আমি আমি দিচ্ছি, আমি অলরেডি প্রত্যেকে যারা যারা আজকে ক্লাস করতেছেন আপনারা প্রত্যেকে এই শীটটা পাবেন যারা ক্লাস করতেছেন। ঠিক আছে? সো এটা পাওয়ার পরে দয়া করে আপনারা মানে একটা বার, শুধু একটা বার একটু চোখের দেখা, খালি পৃষ্ঠা উল্টে যাবা, খালি পৃষ্ঠা উল্টে যাবা, খালি একটু রিডিং করে যাবা, দেখবা এটা তোমার একদম ম্যাজিকের মতো তোমাকে হেল্প করবে, ম্যাজিকের মতো হেল্প করবে। ঠিক আছে? সো আমরা চাই মানে যাতে এই শেষ মুহূর্তে এসে যাতে গ্রামার গুলায় না ফেলো, কারণ তোমরা এত এত গ্রামার পড়ছো। যেমন 15টা লেকচারে কতগুলা রুলস আমরা পড়ছি তার কোনো হিসাব নাই কিন্তু। ঠিক আছে? তো এইগুলা তোমাদের মানে পুরো মাথার উপর দিয়ে গেছে। আবার অনেকের তো এখনো 15টা ক্লাস শেষও হয় নাই। ঠিক আছে? যেমন এই যে আদনানদের মনে হয় এখনো 15 নম্বর শেষ হয় নাই। কালকে ওদের লাস্ট লেকচার, মানে 15 নম্বর লেকচার শেষ হবে। তো বোঝাই যাচ্ছে যে অনেক ব্যাচ এখনো লেকচারই শেষ হয় নাই। সো এত এত রুলস, এটা তুমি কি পরীক্ষার হলে মনে রাখতে পারবা? আমার তো মনে হয় না তোমরা পারবা। তো সেই জন্যেই আমি একদম যেভাবে এগুলাকে সাজিয়ে দিয়েছি, যদি এটা ক্যাচ করতে পারো ইনশাল্লাহ, ঠিক আছে, ভালো কিছুই হবে আশা করি। আচ্ছা, এবার আসো, আমরা চলে যাচ্ছি আমাদের প্রবলেম নাম্বার 16। আমরা চলে যাচ্ছি প্রবলেম নাম্বার 16। আচ্ছা, প্রবলেম নাম্বার 16 থেকে 20। আচ্ছা, তার মানে আজকে আমরা এই যে প্রবলেম 16 থেকে 20 পর্যন্ত আজকে আমরা হয়তো আগাইতে পারবো। ঠিক আছে? আগামীকালকে আমরা একটু দীর্ঘ সময়, ও সরি, কালকেও দীর্ঘ সময় না, বৃহস্পতিবার থেকে আমি আপনাদের সবার জ্ঞাতার্থে একটু জানিয়ে রাখি, আগামী বৃহস্পতিবার থেকে আমি কিন্তু মানে আপনাদের একদম পূর্ণ সময় দিয়ে কিন্তু আমি ক্লাসটা নেওয়ার সুযোগ পাবো। কারণ কালকে পর্যন্ত এখানে যেহেতু অলরেডি আমি দেখতে পাচ্ছি কারা আছে এখানের মধ্যে, নেহাল আছে, তারপর হচ্ছে আদনান আছে।
সো নেহাল আদনান ওরা অলরেডি ইউসিসি ধুনিয়া ব্রাঞ্চের শিক্ষার্থী সম্ভবত, রাইট? সো ওদের কিন্তু আমি আজকে সারাদিন ক্লাস নিয়েছি, মানে একদম 4টা পর্যন্ত। সো সারাদিন ক্লাস নিয়ে আসার পরে আবার হচ্ছে বিকেলে আমার আরেকটা পেইড ব্যাচের ক্লাসও ছিল। সো দ্যাটস ওয়াই আই ফিল সো টায়ার্ড অ্যান্ড সো এক্সস্টেড। সো দ্যাটস ওয়াই হয়তো আমি আপনাদের এই ক্লাসটা আজকে 50 মিনিট বা 1 ঘন্টার বেশি হয়তো আমি রান করতে পারবো না। এবং সেম কাজটা কালকেও হবে, অর্থাৎ আগামীকালকে বুধবার, কালকেও কিন্তু আমার দনিয়া ব্রাঞ্চে একদম ডে লং ক্লাস, মানে সকাল 8টা থেকে একদম বিকেল 4টা পর্যন্ত ডে লং ক্লাস। আবার সন্ধ্যার সময় হচ্ছে আমার বিইউপির একটা ব্যাচের অরিয়েন্টেশন ক্লাস। সো দ্যাটস ওয়াই আমি চাইলেও কিন্তু ওই এফোর্টটা দিতে পারবো না তোমাদের জন্য, যে একটু দীর্ঘ সময় নিয়ে ক্লাসটা টানা। তো এইটা আমি পারবো ইনশাল্লাহ বৃহস্পতিবার থেকে, মানে থার্সডে থেকে, ঠিক আছে? সো আগামী বৃহস্পতিবার থেকে আমরা যে ক্লাসগুলো অংশগ্রহণ করব, ঠিক আছে, এই যে এসআরবি ব্যাচের সুপার রিভিশন ব্যাচের যে ক্লাসগুলোতে আমরা অংশগ্রহণ করব, এই ক্লাসগুলোর সময়সীমা হবে তোমার ধরো 1.5 থেকে 2 ঘন্টা। বুঝতে পারছো? তার মানে বৃহস্পতিবার থেকে আমরা যে ক্লাসগুলো করতে থাকবো, ওই ক্লাসগুলোর সময়সীমা হবে 1.5 থেকে 2 ঘন্টা, মানে ন্যূনতম 1.5 থেকে সর্বোচ্চ 2 ঘন্টা। বুঝতে পারছো? এই তো যাই হোক, কারণ তোমরা দেখতেই পাচ্ছ এক একটা গ্রামার শিট কমপ্লিট করতে কিন্তু আমাদের এরকমই সময় লাগবে, 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে? তো যাই হোক, আসেন আমরা এটা একটু কমপ্লিট করে ফেলি। আচ্ছা, এখন দেখো, পজিটিভ ভার্ব এটা তোমাদেরকে পড়ানোর কিছু নাই। তোমরা জানো যে সাবজেক্ট নিজে কাজ না করে যদি আরেকজনকে দিয়ে কাজটা করায় নেয়, তাহলে ওই ভার্বটাকে আমরা পজিটিভ ভার্ব বলি। সো পজিটিভ ভার্ব হিসেবে আমরা জানি মেক, মেক আছে তাই না? মেক পজিটিভ, লেট পজিটিভ, হ্যাভ পজিটিভ, এগুলো তো তোমরা নিশ্চয়ই পড়ছো। মেক, লেট, হ্যাভ, হেল্প এবং গেট, কেমন? এর মধ্যে যখনই তোমরা মেক দেখবা, এটা মনে রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে মেকের পরে যে শূন্য স্থানটা থাকবে এখানে ভার্বের বেস ফর্ম বসাই দিব। কোন ফর্ম বসাই দিবা? বেস ফর্ম বসাই দিবা। সো তোমরা দেখো অপশন নাম্বার এ তে এই যে মেক আছে, এই যে মেক আছে, তাহলে মেকের পরে এই দেখো ওয়ান্ট, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। খেয়াল করছো? অপশন নাম্বার বি তে তাকায় দেখো, অপশন নাম্বার বি তে কিন্তু বেস ফর্ম নাই। অপশন নাম্বার বি তে আছে ইনফিনিটিভ। খেয়াল করছো? এই যে ইনফিনিটিভ, তার মানে এটা বাদ। অপশন নাম্বার সি তে এখানে মেক আবার আইএনজি হয়ে গেছে, তার মানে এটাও বাদ। অপশন নাম্বার ডি তে ওয়ান্ট আবার আইএনজি হয়ে গেছে, তার মানে এটাও বাদ। তাহলে মেকের পরে ভার্বের বেস ফর্ম একমাত্র অপশন নাম্বার এ তে আছে, অন্য কোনো অপশনে কিন্তু নাই। আচ্ছা, তাহলে এটা মনে রাখবা কিভাবে? যখনই বাক্যে মেক দেখবা, মেকের পরবর্তী ভার্বটা বেস ফর্ম সিলেক্ট করবা। ঠিক আছে? এটা হচ্ছে মনে রাখার সহজ উপায়। ঠিক একইভাবে তুমি পরেরটা, প্রবলেম নাম্বার 17, না 17 এটা একটু ডিফারেন্ট, এটা একটু পরে ব্যাখ্যা করতেছি। 17, 18 এই দুটো আমরা একটু পরে ব্যাখ্যা করি, কেমন? আচ্ছা, 19 নাম্বার যেটা লেট আছে, লেট যদি থাকে তাহলে লেটের পরেও ভার্বের বেস ফর্ম হবে। লেট মনে রাখার সহজ উপায় হচ্ছে এটার পরেও ভার্বের বেস ফর্ম হবে। সো আমি দেখতে পাচ্ছি অপশন নাম্বার এ তে তাকায় দেখো, এই যে লেট আছে, দেখছো? অপশন নাম্বার এ। আচ্ছা, আমি স্ক্রিনটা একটু বড় করি, তাহলে হয়তো তোমাদের আরেকটু বুঝতে সুবিধা হবে। দেখো স্ক্রিনটা আমি অনেক বড় করে দিছি এখন। দেখো এই যে লেট দেখতে পাচ্ছ, লেট কেমন? যখনই আমরা এরকম লেট দেখব, লেটের পরবর্তী যে ভার্বটা সেটা কিন্তু বেস ফর্মে হবে। দেখো এই যে এক্সটেন্ড শব্দটা কিন্তু বেস ফর্মে আছে, কেমন? অথচ অপশন নাম্বার বি তে এই যে ফর, ফর চলে আসছে, যে কারণে এটা বাদ। অপশন নাম্বার সি তে ইনফিনিটিভ হয়ে গেছে, এটা বাদ। অপশন নাম্বার ডি তে এই যে আইএনজি যুক্ত করে দিছে, তার মানে এটাও বাদ। তাহলে সঠিক উত্তর কোনটা? অপশন নাম্বার এ। আচ্ছা, আর প্রবলেম নাম্বার 20 যেটা, সেটা দেখো, এটা হচ্ছে তোমার হেল্প পজিটিভ। মনে রাখবা, হেল্প যদি থাকে তাহলে তুমি বেস ফর্মও নিতে পারবা, ইনফিনিটিভও নিতে পারবা। আমি আবারও বলছি, যখনই সেন্টেন্সে তুমি হেল্প দেখবা, এই যে হেল্প দেখবা, হেল্পের পরে শূন্যস্থানে বেস ফর্ম হবে অথবা ইনফিনিটিভ ফর্ম হবে। অপশন নাম্বার এ তে তাকায় দেখো, অপশন নাম্বার এ তে আইএনজি আছে, এই যে আইএনজি, তার মানে অপশন নাম্বার এ বাদ। অপশন নাম্বার বি তে দেখো এই যে বেস ফর্ম আছে, ফর্ম, দেখছো? এটা কিন্তু বেস ফর্ম। ফর্ম মানে হচ্ছে গঠিত হওয়া, গঠিত হওয়া, কেমন? এই যে ফর্ম, এটা কিন্তু বেস ফর্মে আছে। অপশন নাম্বার সি তেও দেখো এই যে ফর্ম, এটা কিন্তু বেস ফর্মে আছে। অপশন নাম্বার ডি তে এখানে হেল্প আবার আইএনজি হয়ে গেছে, মানে মেইন ভার্বটা যদি আইএনজি হয়ে যায় তাহলে তো বাক্যই হবে না। এই কারণে অপশন নাম্বার ডি বাদ। তাহলে বি অথবা সি থেকে আমরা যে কোনো একটা নেব। এর মধ্যে অপশন নাম্বার সি তে দেখো এখানে অতিরিক্ত একটা সাবজেক্ট চলে আসছে, সেটা হচ্ছে হি। বাট তুমি দেখো বাক্যে কিন্তু অলরেডি একটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে রাজীব। বাক্যে কিন্তু সাবজেক্ট আছে রাজীব, তাহলে রাজীবের পরে তুমি তো এখানে আবার হি বলতে পারবে না। তো এই কারণে আমরা অপশন নাম্বার সি নিতে পারবো না, সঠিক উত্তর অপশন নাম্বার বি। তাহলে আমরা বুঝতে পারলাম মেক পজিটিভ, লেট পজিটিভ আর হেল্প পজিটিভ, এই তিনটা পজিটিভ খুব সহজ।
এদের পরে ভার্বের বেস ফর্ম হবে। এর মধ্যে যদি হেল্প পজিটিভ থাকে তাহলে এটার পরে বেস ফর্মও হতে পারে, ইনফিনিটিভও হতে পারে। আচ্ছা, এবার আসো যে দুটো আমি বললাম যে একটু পরে ব্যাখ্যা করব, সেটা হচ্ছে তোমার এই যে হ্যাভ এবং গেট পজিটিভ। আচ্ছা, মনে রাখবা গেটের পরে গেটের পরে তুমি যদি দেখো যে ডুয়ার আছে, এই ডুয়ার জিনিসটা কি? ডুয়ার মানে হচ্ছে যে কাজ করতে পারে, সে হচ্ছে ডুয়ার। যদি গেটের পরে ডুয়ার থাকে তাহলে মানে গেটের পরে যে নাউনটা থাকবে আর কি, সে নাউনটা যদি কাজ করতে পারে তাহলে ভার্বের বেস ফর্ম হবে। আর গেটের পরে যে নাউনটা থাকবে সেই নাউনটা যদি কাজ করতে না পারে তাহলে পাস্ট পার্টিসিপল হবে, মানে ভি3 হবে। তাহলে এই যে এখানে কিন্তু অলরেডি লেখা আছে, এই যে স্ট্রাকচার দেয়া আছে, বাট এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে ডুয়ার রিসিভার দিয়ে। এই যে এখানে সামওয়ান সামথিং দেয়া আছে, অর্থাৎ গেটের পরে যদি সামওয়ান থাকে মানে যে কাজ করতে পারবে এরকম যদি কোনো কিছু থাকে তাহলে ইনফিনিটিভ হবে। আর গেটের পর যদি সামথিং মানে যে কাজ করতে পারবে না এরকম কোনো কিছু থাকে তাহলে পাস্ট পার্টিসিপল হবে। সো আমি দেখতে পাচ্ছি এখানে এখানে দেখো এই যে গেট আছে, দেখছো এই যে প্রশ্নে গেট আছে। সো গেটের পরেই দেখো অপশন নাম্বার এতে এই যে নাউনটা দেওয়া আছে কংগ্রেস, এই যে কংগ্রেস। কংগ্রেস মানে হচ্ছে পার্লামেন্ট। এখন তোমাদের কাছে কি মনে হয়, পার্লামেন্ট কি আইন পাশ করতে পারে নাকি পারে না? আহ, এটা এইটা আমাকে আদনান একটু আদনান আদনান অথবা একটু মাইক্রোফোনটা অন করো তো আদনান। আচ্ছা আদনান, আমাকে একটু বলো যে পার্লামেন্ট কি আইন প্রণয়ন করতে পারে নাকি পারে না? তোমার মাইক্রোফোনের সমস্যা আছে মেবি। আচ্ছা, মাহি, মাহারিন মাহি, মাইক্রোফোনটা একটু অন করো মাহি। হ্যাঁ, এবার বলো। জি স্যার। মানে পার্লামেন্ট কি আইন প্রণয়ন করতে পারে নাকি পারে না? কে বলতে পারবেন বলেন। আচ্ছা, আহ আচ্ছা, কে পারবেন একটু হাত তোলেন দেখি। এই প্রশ্নের উত্তরটা কে দিতে পারবে, একটু হাত তোলো। আচ্ছা, এখানের মধ্যে হাত তুলেছো মেহজাবিন সাদ। ঠিক আছে, আচ্ছা মেহজাবিন তুমি বলো। স্যার পারবে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। পার্লামেন্টের কাজ কি? পার্লামেন্টের কাজই হচ্ছে আইন প্রণয়ন করা। পার্লামেন্টের কাজই হচ্ছে আইন প্রণয়ন করা, তার মানে পার্লামেন্ট অবশ্যই আইন প্রণয়ন করতে পারবে। ঠিক আছে, তো পার্লামেন্ট যেহেতু আইন প্রণয়ন করতে পারে, সে কাজ করতে পারে, তাহলে আমি ইনফিনিটিভ নিব। আমি একটু আগে কি বললাম? আমি বললাম যে গেটের পরে যেই নাউনটা থাকবে, যেমন এখানে নাউন হচ্ছে কংগ্রেস, এই নাউনটা যদি কাজ করতে পারে তাহলে ইনফিনিটিভ হবে। কংগ্রেস যেহেতু কাজ করতে পারে মানে আইন পাশ করতে পারে, তাহলে সে ইনফিনিটিভ। এই কারণে অপশন নাম্বার এ অ্যান্সার। দেখো এখানে ইনফিনিটিভ আছে, টু পাস আছে। কেমন? আচ্ছা, আহ আর যদি না পারে তাহলে ভি3 হবে। যেমন ধরো আমি এরকম আরো একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাই। দেখো, লেটস গেট রায়হান টু গো উইথ আস। তাহলে দেখো এখানের মধ্যে এই যে গেট দেখতে পাচ্ছ, গেটে পরে রায়হান আছে, রায়হান। সো রায়হান তো অবশ্যই যেতে পারবে মানে কাজ করতে পারবে, এই কারণে এখানে ইনফিনিটিভ দেওয়া হয়েছে, দেখছো? কিন্তু পরের পাকে দেখো এই যে গেটের পরে কি আছে, গাড়ি, মানে আওয়ার কার, আমাদের গাড়ি। গাড়ি তো আর কোনো কিছু ফিক্স করতে পারে না, গাড়ি তো আর কাউকে মেরামত করতে পারে না, তার মানে গাড়ি হচ্ছে রিসিভার। সো যেহেতু গাড়ি কাজ করতে পারে না, সে হচ্ছে রিসিভার, এই কারণে আমি ভি3 বলবো, এই যে পাস্ট পার্টিসিপল বলবো। তাহলে আশা করি বুঝতে পারছো যে গেটের পরে যদি ডুয়ার থাকে ইনফিনিটিভ, আর যদি রিসিভার থাকে তাহলে ভি3। ঠিক একইভাবে হ্যাভ পজিটিভ, তবে একটু ভিন্ন, যে হ্যাবের পরে যদি ডুয়ার থাকে তাহলে ভার্বের বেস ফর্ম হবে। হ্যাবের পরে যদি ডুয়ার থাকে তাহলে ভার্বের বেস ফর্ম হবে। আমি আবার বলছি, হ্যাবের পরে যদি ডুয়ার থাকে তাহলে ভার্বের বেস ফর্ম হবে। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, বিশেষ তো গেছে গেছে। ওকে, ঠিক আছে, কামিং। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি এখানে, আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে হ্যাবের পরে তোমরা খেয়াল করে দেখো, এই যে হ্যাবের পরে এই যে ডেন্টিস্ট দেখতে পাচ্ছ, ডেন্টিস্ট, ডেন্টিস্ট কিন্তু ডুয়ার। এই যে হ্যাবের পরে ডেন্টিস্ট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডুয়ার। তার মানে যেহেতু হ্যাবের পরে ডুয়ার আছে তাহলে ভার্বের বেস ফর্ম হবে। হ্যাবের পরে ডুয়ার থাকলে বেস ফর্ম, হ্যাবের পরে রিসিভার থাকলে ভি3। ঠিক আছে, যেমন আমি আরো দুটো এক্সাম্পল দিয়ে দিই তাহলে বুঝতে আরো ক্লিয়ার হবে তোমাদের। যেমন ধরো এই যে দুটো এক্সাম্পল, দুটো এক্সাম্পল দেখো। আমাদের এই যে এই এক্সাম্পলটা খেয়াল করো, এখানে হ্যাড এর পরে এই যে মাই ইংলিশ টিচার হ্যাড আস গিভ ওরাল রিপোর্টস। এখানে হ্যাড এর পরে আস আছে, কেমন আস, মানে আমরা।
তো আমরা তো অবশ্যই কাজ করতে পারি। তো এই কারণে ভার্বের বেস ফর্ম হয়েছে, দেখো এই যে গিভ হয়েছে। আর পরের বাক্যে দেখো, আই ওয়ান্ট টু হ্যাভ দিস বুক, এই যে বই। বই তো আর কাজ করতে পারে না, বই তো আর কাউকে রিনিউ করতে পারে না, তার মানে বই হচ্ছে রিসিভার। রিসিভারের কারণে এটা হয়ে গেছে V3 মানে পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা এখান থেকে একটু সামারি করব যে হ্যাভ এর পরে ডুয়ার থাকলে ভার্বের বেস ফর্ম, রিসিভার থাকলে V3। আবার গেট এর পরে ডুয়ার থাকলে ইনফিনিটিভ, এই যে গেট এর পরে ডুয়ার থাকলে ইনফিনিটিভ, আর রিসিভার থাকলে V3। তো এই হয়ে গেল আমাদের প্রবলেম নাম্বার 20 পর্যন্ত, মানে পজিটিভ পর্যন্ত আমরা পুরো রিভিশন কমপ্লিট করে ফেলেছি। তাহলে আজকে আমাদের রিভিশনটা গিয়েছে পজিটিভ ভার্ব পর্যন্ত। সো আজকে পর্যন্ত আমরা যা যা করেছি, এখান থেকেই আগামীকালকে আবার পড়া স্টার্ট হবে। তার মানে কালকে কিন্তু আমরা স্টার্ট করবো কোথা থেকে বলো দেখি? কালকে আমরা স্টার্ট করব হচ্ছে তোমার প্রবলেম নাম্বার 21 থেকে। আগামীকালকে আমরা প্রবলেম নাম্বার 21 থেকে স্টার্ট করব, ঠিক আছে? কালকে হয়তো 21 থেকে শুরু করে আমরা চলে যাব 40 পর্যন্ত, ঠিক আছে? আর পরবর্তী ক্লাসে মানে বৃহস্পতিবারের ক্লাসে 41 থেকে একদম লাস্ট পর্যন্ত, বুঝতে পারছো যা আছে। আর তারপর পরপর দুটো ক্লাস করব, 1.5 ঘন্টা 1.5 ঘন্টা। তো ওই দুটো ক্লাসের মধ্যে আমরা বাকি যে দুটো গ্রামারের শিট আছে, এটা আমি তোমাদেরকে দেখাই। এটা তো চলতেছে পার্ট 1। এখন আমরা যা দেখতেছি এটা পার্ট 1। পরবর্তীতে যেমন শুক্রবারে হবে পার্ট 2, শনিবারে হবে ধরো পার্ট 3, ঠিক আছে? এর দেন হচ্ছে এই কয়েকটা ক্লাসে আমরা আমাদের গ্রামার রিভিউ পুরোপুরিভাবে কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? দেন আমরা গ্রামারের একটা সুপার সাজেশন সলভ করব। সেটা অবশ্যই এডুরা না, বুঝা গেছে? ওইটা এডুরা না। এটা হচ্ছে ভেরি এক্সক্লুসিভ একটা সাজেশন, অর্থাৎ যেহেতু তোমরা পেইড ব্যাচে আছো এবং তোমাদের জন্য এই ম্যাটেরিয়ালটা সেভাবে প্রস্তুত করা হয়েছে। এবং যেমন এডুরা হচ্ছে সবার জন্য, মানে অল ইউনিভার্সিটি, অল ইউনিট, অল স্টুডেন্টস, সবাইকে টার্গেট করে এডুরা তৈরি করা হয়েছে। কিন্তু তোমাদের এই SRB ব্যাচে যারা আসো, মানে এই ব্যাচে ফাইনাল রিভিশন ব্যাচে যারা আসো, সুপার রিভিশন ব্যাচ ফর বি ইউনিট, তোমাদের জন্য শুধু বি ইউনিটের জন্য আমি এক্সক্লুসিভ একটা সুপার সাজেশন রেডি করেছি। এবং এইটা আগামীকালকে না, সরি, বৃহস্পতিবারে আমি চমকটা দেখাবো, ঠিক আছে? বৃহস্পতিবারের ক্লাসে আপনারা একটা চমক দেখবেন। এটা অনলি ফর বি ইউনিট স্টুডেন্টস, ঠিক আছে? সো আজকের ক্লাসটা আশা করি আপনাদেরকে আমি আমার সর্বোচ্চটুকু আমি দেওয়ার চেষ্টা করেছি, এবং প্রতিটা ক্লাসেই আমি চেষ্টা করব যে আমার একদম বেস্ট এফোর্টটা দেওয়ার জন্য। সো যারা আমার এই SRB ব্যাচের সাথে যুক্ত আছো, সবার জন্য শুভকামনা। তোমাদেরকে অবশ্যই প্রতিটা দিন আমি রিভিশনের উপর রাখবো। আমরা গ্রামারের রিভিশনটা শেষ করার পরপরই আমরা রিটেন রিভিশনটা শুরু করব। রিটেনের পর আমরা টেক্সট বুকটা ধরবো। টেক্সট বুকের পরে আমরা শেষ মুহূর্তে গিয়ে মেমোরাইজিং পার্ট, ওটা আমরা শেষ করব, ঠিক আছে? সো এই 4টা পার্টের রিভিশন করতে করতে দেখবা তোমার 12ই ডিসেম্বর হয়ে গেছে। আর 12ই ডিসেম্বরের পরের দিন 13ই ডিসেম্বর, ইনশাল্লাহ মানে হুংমান সাং, বুঝতে পারছো? সো আশা করা যায় যে ওই দিন সবার সাথে আমার দেখা হবে, ঠিক আছে? তো আজকে আমি এতটুকু পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে, ঠিক আছে, মানে SRB রিলেটেড যদি কোনো প্রশ্ন করতে চাও, আমি ক্লাসটা তো এখনই শেষ করে দিচ্ছি। সো যদি কোনো স্টিল নাও কোনো কোয়েশ্চেন থেকে থাকে, তুমি ফেসবুক গ্রুপে, তোমরা আমার গ্রুপে আসো, আমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের সবার কাছে আছে। যে কোনো প্রশ্ন করতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা, বা গ্রুপে ওপেন পোস্ট করবা, ওপেন পোস্ট আমি অ্যাপ্রুভ করে দিব, ঠিক আছে? মানে যদি কারো কোনো প্রশ্ন থাকে, হয় ফেসবুক গ্রুপে পোস্ট করো, অথবা আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও, ঠিক আছে? আমি ইনশাল্লাহ তোমাকে রেসপন্স করবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম। আর যাওয়ার আগে বলে দিচ্ছি, এডুরার ধারাবাহিক লাইভ ক্লাস কিন্তু চলতে থাকবে। আজকেরটা নেই নাই, শুধু আমি সারাদিন আজকে দুনিয়া ব্রাঞ্চে ছিলাম, খুবই টায়ার্ড, এবং কালকেও সারাদিন দুনিয়া ব্রাঞ্চে থাকবো, এবং যথারীতি টায়ার্ডই থাকবো। সো কালকে আমি চেষ্টা করব যে এডুরার লাইভটা নেওয়ার জন্য, কিন্তু আজকে আমি নিতে পারি নাই, যেহেতু আজকে আমাদের এই SRB ব্যাচের ওপেনিং বা অরিয়েন্টেশন ক্লাসটা ছিল। দ্যাটস ওয়াই। সো থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।